মরা মানুষের আত্মা হলো প্রেত, বিলিতি গোস্টও প্রেত, কিন্তু পিশাচ আর পোল্টার গাইস্টকে ভূত বলা যেতে পারে। ভূত হলো অপদেবতা, তারা নাকে কথা কয়, ভয় দেখায়, ঘাড় মটকায়, নানা রকম উপদ্রব করে। কিন্তু প্রেত সেরকম নয়, জীবদ্দশায় যার যেমন স্বভাব, প্রেত হলেও তাই থাকে। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ, উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। এখন শুনবেন পরশুরামের গল্প জটাধর বক্সী, পাঠ দ্বীপ। জটাধর বক্সী। নতুন দিল্লির গোল মার্কেটের পিছনে কুচা চমৌকি রাম নামে একটি গলি আছে। এই গলির মোড়েই কালীবাবুর বিখ্যাত দোকান ক্যালকাটা টি কেবিন। এখানে চা বিস্কুট সস্তা, কেক, সিগারেট, চুরুট আর বাংলা পান পাওয়া যায়। তামাকের ব্যবস্থা আর গোটাকত হুকোও আছে। 2-1 মাইলের মধ্যে যেসব অল্পবিত্ত বাঙালি বাস করেন, তাদের অনেকে কালীবাবুর দোকানে চা খেতে আসে। সন্ধ্যার সময় খুব লোক সমাগম হয় এবং জাঁকিয়ে আড্ডা বসে। পৌষ মাস পড়েছে, সন্ধ্যে 6:30, বাইরে খুব ঠান্ডা, কিন্তু কালীবাবুর টি কেবিন বেশ গরম। ঘরটি ছোট, একদিকে চায়ের উনুন জ্বলছে, 15-16 জন পিপাসু ঘেঁষাঘেঁষি করে বসেছে। সিগারেট, চুরুট আর তামাকের ধোঁয়ায় ঘরের ভিতর ঝাপসা হয়ে গেছে। রামরতন মুখুজ্জে কথা বলছিল। এর বয়স প্রায় 65। মিলিটারি অ্যাকাউন্টসে কাজ করতে 10 বছর হলো অবসর নিয়েছে। 2 ছেলেও দিল্লিতে চাকরি পেয়েছে, সেজন্য রামরতন এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। ইনি একজন সবজান্তা লোক, কথা বলতে আরম্ভ করলে থামতে চান, অন্য লোককে কিছু বলবার অবকাশও দেন। চায়ের আড্ডার সবাই একে উপাধি দিয়েছে বিরাট ছেঁদা, অর্থাৎ দ্য গ্রেট বো। রামরতন বাবু বলছিলেন, আরে না না, তোমাদের ধারণা একদম ভুল। ভূত আর প্রেত স্বতন্ত্র জীব। আমি বুঝিয়ে দিচ্ছি, শোনো। মৃত্যুর পর মানুষ যতদিন বায়ুভূত নিরালম্ব নিরাশ্রয় হয়ে থাকে, অর্থাৎ যে পর্যন্ত আবার জন্মগ্রহণ না করে, ততদিন সে প্রেত। কিন্তু স্কুল মাস্টার কপিল গুপ্ত বললেন, অর্থাৎ পরলোকের ভ্যাগাবন্ডরাই প্রেত। আজলামি রাখো, যা বলছি শুনে যাও। মৃত্যুর পর মানুষ চিরকাল প্রেত হয়ে থাকে না, আবার জন্মায়। হংস জন্ম মৃতস্য চ। কিন্তু যারা ভূত, তারা চিরকালই ভূত। বুঝেছি, যেমন গাজনের সন্ন্যাসী আর লোটা চিমটে কম্বলধারী 12 মেশে সন্ন্যাসী। চুপ করো না। মরা মানুষের আত্মা হলো প্রেত, বিলিতি গোস্টও প্রেত, কিন্তু পিশাচ আর পোল্টার গাইস্টকে ভূত বলা যেতে পারে। ভূত হলো অপদেবতা, তারা নাকে কথা কয়, ভয় দেখায়, ঘাড় মটকায়, নানা রকম উপদ্রব করে। কিন্তু প্রেত সেরকম নয়, জীবদ্দশায় যার যেমন স্বভাব, প্রেত হলেও তাই থাকে। তবে চলিত কথায় প্রেতকেও লোকে ভূত বলে। এই সময় একজন অচেনা লোক ঘরে প্রবেশ করল। বয়স আন্দাজ 45, 6 ফুট লম্বা, মজবুত গড়ন, মোচড় দেওয়া মোটা কাইজারি গোঁ, গায়ে কালচে খাঁকি মিলিটারি ওভারকোট, পরনে ইজের আছে কি ধুতি আছে বোঝা যায় না, মাথায় পাগড়ির মতন বাঁধা কমফর্ট। আগন্তুক ঘরে এসে বাজখাই গলায় বললেন, নমস্কার মশাইরা, এখানে আপনাদের সঙ্গে বসে একটু চা খেতে পারি কি? কয়েকজন একসঙ্গে উত্তর দিলেন, বিলক্ষণ, চা খাবেন তা আবার কথা কি, এ তো চায়েরই দোকান। ও হে কালীবাবু, এই ভদ্রলোককে চা দাও। আপনাকে তো আগে কখনো দেখিনি, নতুন এসেছেন বুঝি? নতুন নয়, দিল্লি আমার খুব চেনা জায়গা, তবে সম্প্রতি বহুকাল পরে এসেছি।
পুরনো দিল্লির কেউ কেউ এখনো হয়তো আমার নাম মনে রেখেছে, জটাধর বক্সী। ও ম্যানেজার মশাই, দয়া করে আমাকে বেশ বড় এক পেয়ালা চা দিন, খুব গরম আর কড়া। একটা মোটা বরবা চুরুট, 10 খিলি পান, এক ধাবড়া চুন আর অনেকখানি দোক্তাও দেবেন। হ্যাঁ, তারপর ভূত প্রেতের কি যেন কথা হচ্ছিল আপনাদের, আমি একটু শুনতে পাই কি? এসব কথায় আমার খুব আগ্রহ আছে। একজন উৎসুক শ্রোতা পেয়ে রামরতনবাবু খুশি হয়ে বললেন, হ্যাঁ, শুনবেন বই কি। বলছিলাম ভূত আর প্রেত আসলে আলাদা জীব, তবে সাধারণ লোকে তফাৎ করে। বাদশাহী আর ব্রিটিশ জমানায় ভূত প্রেতের কথা অনেক শোনা যেত, কিন্তু এখনকার এই সেকুলার ভারতে তারা ফৌত হয়ে গিয়েছে। গুরু মহারাজ, পানি মহারাজ, রাজ জ্যোতিষী, নেপাল বাবা ইত্যাদির ওপর লোকের ভক্তি খুব বেড়েছে বটে, কিন্তু ভূত প্রেতের ওপর আস্থা কমে গেছে। সেজন্যই তাদের দেখা পাওয়া এখন কঠিন। বিশ্বাসে বিলায় ভূত, তর্কে বহুদূর। ঠিক কথা, কিন্তু ভূত যদি প্রবল হয় তবে অবিশ্বাসী কেউ দেখা দেয়। যদি অনুমতি দেন তো আমি কিছু বলি। আপনি ভূতের কি জানেন? গেল বছর যখন চাঁদনি চকের ঘড়িটা পড়ে গেল, 3-4 এক বাক্যে বললেন, মুকুজ্জমশাই দয়া করে আপনি একটু থামুন, একে বলতে দিন। জটাধর বক্সী বলতে লাগল, বাদশাহ জাহাঙ্গীরের আমলে দিল্লিতে একবার প্রচন্ড ভূতের উৎপাত হয়েছিল। আমাদের ভারতচন্দ্র রায় গুণাকর তার চমৎকার বৃত্তান্ত লিখেছেন। ভবানন্দ মজুমদারের ইষ্টদেবীকে জাহাঙ্গীর ভূত বলে গাল দিয়েছিলেন। প্রভুর আশকারা পেয়ে বাদশাহী সেপাইরা ভবানন্দকে বললে, আরে হিন্দুর পুত, দেখলো কাহা ভূত, नहीं तुझे करूंगा 2 टूक, ना होए सुन्नत देके कलमा पढ़ाओ लेके, जाति लेओ खिलाए के थूक। তখন ভবানন্দ বিপন্ন হয়ে দেবীকে ডাকলেন। ভক্তের স্তবে তুষ্ট হয়ে মহামায়া ভূত সেনা পাঠালেন। তারা দিল্লি আক্রমণ করলো। ডাকিনী, যোগিনী, শাঁখিনী, পতিনী, কুহক, দানব, দানা, ভৈরব, রাক্ষস, বক্ষস, খোক্কস সময় দিলে কাহানা। লপটে ঝপটে দপটে রপটে ঝড় রহে খরতর, লপ লপ লম্ফে ঝপ ঝপ ঝম্ফে দিল্লি কাঁপে থর থর। তাথই তাথই হো হো হই হই, ভৈরব ভৈরবী নাচে, অট্ট অট্ট হাসে, কটমট ভাসে, মত্ত পিশাচি পিশাচে। অবশেষে বেগতিক দেখে বাদশাহ ভবানন্দে শরণাপন্ন হলেন। বিস্তর ধন দৌলত খেলাত আর রাজগীর ফরমান দিয়ে তাকে খুশি করলেন। তখন ভূতের উৎপাত থামলো, বুঝলেন? সেকালের তুলনায় আজকাল ভূতপ্রেত কিঞ্চিৎ দুর্লভ হয়েছে বটে, কিন্তু এই দিল্লিতে এখনো ভূত দেখা যায়। মুকুজ্জমশাই, আপনি তো প্রাচীন লোক, বহুকাল দিল্লিতে আছেন। ভূতের সঙ্গে কখনো আপনার মোলাকাত হয়েছিল? আমি নিষ্ঠাবান ব্রাহ্মণ, তোমাদের মতো অখাদ্য খাই না, নিত্য সন্ধান করি। ভূতের সাধ্য নেই যে আমার কাছে ঘেঁষে। আচ্ছা জটাধর বাবু, আপনাকে তো একজন চৌকস লোক বলে মনে হচ্ছে। আপনি ভূত দেখেছেন? নিরন্তর দেখছি, ভূত দেখা অতি সহজ। বলেন কি? এই দয়া করে আমাদের দেখান না। ওসব বুচড়ুকি আমার কাছে চলবে না। ভূত প্রেত মানি বটে, একলা অন্ধকারে ভয়ও পাই, কিন্তু জটাধর কি ঘটাধর বাবু ভূত দেখাতে পারেন এ কথা বিশ্বাস করি। কলেজে আমি রীতিমতো সায়েন্স পড়েছি, ম্যাজিক ওয়ালাদের জচ্চুরি আমার জানা আছে। যদি আপনাকে ভূত দেখাই? দেখাবেন বললেই হলো। কবে দেখাবেন? কোথায় দেখাবেন? কখন দেখাবেন? আজই, এখানেই, এখনই দেখতে পাবেন। দেখিয়ে ফেলুন মশাই, আর দেরি করবেন না। আমাদের বাড়ি ফেরবার সময় হলো। কিন্তু কি দেখাবেন, ভূত না প্রেত? রামরতনবাবু প্রতিবাদ সইতে পারেন, চটে গিয়ে বললেন, বেশ, এখনই দেখান। ভূত প্রেত ব্রহ্মদত্তি শাকচুন্নি যা পারে, আমি বাজি রাখছি যে আপনি পারবেন না, শুধু ধাপ্পা দিচ্ছেন। ভূত দেখানো আপনার সাধ্য নয়। আপনার চ্যালেঞ্জ আমি মেনে নিলাম। মোটা টাকা বাজি রাখতে চাই না,
কারণ আপনি নিশ্চয়ই হারবেন। ছা পোষা পেনশনভোগী বুড়ো মানুষ, আপনার ক্ষতি করবার ইচ্ছে আমার নেই। এই বাজি রাখা যাক, যে ভূত যদি দেখাতে পারি তবে আমার চা চুরুট পানের দাম আপনি দেবেন। আর যদি হেরে যাই তবে আপনি যা খেয়েছেন তার দাম আমি দেব। রাজি আছেন? আপনারা সবাই কি বলেন? সবাই বললেন খুব ভালো প্রস্তাব, ভেরি ফেয়ার অ্যান্ড জেন্টলম্যানলি। বর্মা চুরুটের উগ্র ধোঁয়া উদ্গীরণ করতে করতে জটাধর বক্সী বলতে লাগলেন। 1941 সালের কথা। তখন আমি বার্মায় জেনারেল সিটওয়েলের সাপার্স অ্যান্ড মাইনার্সের দলে সিনিয়র হাবিলদার আমিন। বার্মা থেকে চীন পর্যন্ত যে রাস্তা তৈরি হচ্ছিল তারই জরিপ আমাকে করতে হতো। আমার ওপরওয়ালা অফিসার ছিলেন ক্যাপ্টেন ব্যাবিট। ওসব বাজে কথা কি বলছেন? আপনার চাকরির বৃত্তান্ত আমরা শুনতে চাই না। ভূত দেখাতে পারেন তো দেখান। 2 হাত নেড়ে আশ্বাস দিয়ে জটাধর বললেন, আরে ব্যস্ত হবেন না স্যার, আমার কথাটি শেষ হওয়া মাত্র আপনি ভূত দেখতে পাবেন। আর কি বলছিলাম, তখন জাপানিরা দক্ষিণ বর্মায় পৌঁছেছে। তাদের আর এক দল থাইল্যান্ডের ভেতর দিয়ে বর্মার উত্তর পূর্ব দিকে হানা দিচ্ছে। আমাদের সার্ভে পার্টি সে সময় শান স্টেটের উত্তরে কাজ করছিল। দলটি খুব ছোট। ক্যাপ্টেন ব্যাবিট, আমি, 5 জন গোর্খা সেপাই, 5 জন বর্মী কুলি, একটা জিপ, আর আমাদের তাঁবু, রসদ, থিওডোলাইট, লেভেল, চেন, ঝান্ডা ইত্যাদি বইবার জন্য 4টে খচ্চর। আমরা যেখানে ছাউনি করেছিল সেই জায়গাটা পাহাড় আর জঙ্গলে ভরা, মানুষের বাস নেই। বাঘ, ভালুক, হুড়ার প্রভৃতি জানোয়ারের খুব উপদ্রব। বন্দুক দিয়ে মারা বারণ, পাছে শত্রুরা টের পায়। ব্যাবিট সাহেবের সঙ্গে একটিন স্ট্রিকনিনের বড়ি ছিল, জেলাটিন দিয়ে মোড়া, পেটে গেলে 3 মিনিটের মধ্যে গলে যায়। মাংসের টুকরোর সঙ্গে সেই বড়ি মিশিয়ে ক্যাম্পের বাইরে ফেলে রাখা হতো। রোজই 2-4টে করে জানোয়ার মারা পড়তো। একদিন গুজব শোনা গেল যে জাপানিরা আমাদের 20 মাইলের মধ্যে এসে পড়েছে। ক্যাপ্টেন ব্যাবিট বললেন, ওহে বক্সি, শুধু তুমি আর আমি একটু এগিয়ে গিয়ে দেখি চল, আর সবাই ক্যাম্পেই থাকুক। চিয়াংকাই শেখ আমাদের সাহায্যের জন্য একটা চীনা পল্টন ইউনান থেকে পাঠিয়েছেন। আজ তাদের এখানে পৌঁছবার কথা, দেখতে হবে তাদের কোনো পাত্তা মেলে কিনা। আমরা দুজনে উত্তর পূর্ব দিকে 4-5 মাইল হেঁটে চলল। সামনে একটা নিবিড় জঙ্গল, তার ধারে একটা ছোট্ট পাহাড়। সাহেব বললেন, ওই পাহাড়ের ওপর উঠে দূরবীন দিয়ে চারিদিকে দেখতে হবে। আমরা জঙ্গলে ঢুকলুম, সঙ্গে সঙ্গে 50 জাপানি আমাদের ঘিরে ফেলল। ওহে বক্সি, তুমি তো কেবলই বক বক করে চলেছো। শেষকালে হয়তো বলবে যে তুমি নিজেই একটা জাপানি ভূত দেখেছিলে। সেটি চলবে না বাপু, তোমার দেখা ভূত মানব না। আপনি নিশ্চিন্ত থাকুন, আর একটু পরেই আপনারা সবাই সচক্ষে ভূত দেখবেন। তারপর শুরু। ক্যাপ্টেন ব্যাবিট বললেন, বক্সি, আত্মরক্ষার কোনো উপায় নেই, হাত তুলে সারেন্ডার করো। আমরা হাত তুলতেই জাপানিরা কাছে এলো। এমন রোগা হাড্ডিসার পল্টন কোথাও দেখিনি। তাদের 3-4 জন আমাদের গাল, কাঁধ, হাত, পা টিপে টিপে দেখতে লাগলো। একজন সাহেবের কাঁধে কামড়ে দিলে, আর সবাই তাকে ধমক দিয়ে টেনে নিয়ে গেল। ব্যাবিট সাহেব একটু জাপানি ভাষা বুঝতেন। জিজ্ঞেস করলুম, এদের মতলব কি? সাহেব বললেন, মায় পুয়া বক্সি, বুঝতে পারছো না? এদের ভাড়া শূন্য। রসদ যা আসছিল শান ডাকাতরা লুট করে নিয়েছে। 7 দিন উপোস করে আছে, খিদে পেট জ্বলছে। তারপর দেখলুম ওদের কয়েকজন একটা উনুন বানিয়ে আগুন জ্বেলেছে, তার উপর মস্ত একটা ডেকচি চাপিয়েছে। টি কেবিনে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে বীরেশ্বর সিংই একটু বেশি ভীতু। উনি শিউরে উঠে বললেন, মানে এই সময় চীনা পল্টন এসে পড়লো বুঝি? কোথায় পল্টন? 4 জন জাপানি এগিয়ে এলো, 2 জনের হাতে দড়ি, 2 জনের হাতে তলোয়ার। সাহেব বললেন, বক্সি, এই 4টে বড়ি এখনই গিলে ফেলো। আমি বললুম, আগে থাকতেই বিষ খেয়ে মরবো কেন? যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। সাহেব ধমক দিয়ে বললেন, যা বলছি তাই করো, আমি তোমার কমান্ডিং অফিসার, আবার দলে কোর্ট মার্শালে পড়বে। কি আর করা যায়, বড়ি 4টে গিলে ফেললুম। সাহেবও গিললেন। হ্যাঁ, বিষ খেলেন? তারপর চীনা ফৌজের ডাক্তার এসে বিষ বার করে ফেললো বুঝি? চীনা ফৌজ 1 ঘন্টা পর এসেছিল। আমাদের যা হলো শুনুন।
দুটো জাপানি আমাদের হাত পা বেঁধে ঘাড় নিচু করে বসিয়ে দিল, আর দুটো জাপানি তলোয়ার দিয়ে আছ! বীরেশ্বর মাথা চাপড়ে চিৎকার করে বললেন, ওরে বাপ রে বাপ! হ্যাঁ মশাই, তলোয়ারের চোপ দিয়ে ঘ্যাঁচ করে আমার মুন্ডুটা কেটে ফেললো। বজ্র গম্ভীর স্বরে জটাধর বক্সী বললেন, তবে বেঁচে আছেন কি করে? কে বললো বেঁচে আছে? আপনার হুকুমে বাঁচতে হবে নাকি? আমাদের কেটে টুকরো টুকরো করে ডেকচিতে সেদ্ধ করে চেটে পুটে খেয়ে ফেললো। খিদের চোটে স্ট্রিকনিনের তেতো টেরই পেল না। তারপর 3 মিনিটের মধ্যে সবকটা জাপানি কনভালশন হয়ে পটপট করে মরে গেল। ক্যাপ্টেন ব্যাবিটের মতন বিচক্ষণ অফিসার দেখা যায় না মশাই। আশ্চর্য দূরদৃষ্টি। আচ্ছা, আপনারা বসুন, আমি এখন চললুম। ও কালী বাবু, আমার বিলটা রামতারণ বাবুই শোধ করবে। নমস্কার। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ, প্রেস করুন বেল আইকন।